আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের শুভ প্রবন্ধটির শব্দার্থ এবং লেখক পরিচিতি পড়া দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই শব্দার্থগুলো ভালোভাবে শিখেছ এবং লেখক পরিচিতি পড়েছ। আজকে আমরা মূল আলোচনায় আসব। শুভ প্রবন্ধটির মূল আলোচনা শুরু হচ্ছে তোমাদের বাংলা সাহিত্য বইয়ের 11 পৃষ্ঠা থেকে। তোমরা সবাই বোর্ড বইয়ের 11 পৃষ্ঠায় গিয়ে শুভ প্রবন্ধটি দেখতে পাবে। শুভ প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে লেখক পরিচিতি দেওয়া হয়েছে। লেখক পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর 25 বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেনি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয় মহাদেশের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার, নাট্য প্রযোজক ও অভিনেতা ছিলেন। কাব্য, ছোট গল্প। কাব্যের মধ্যে রয়েছে কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি। সাহিত্যের সকল শাখায়ই তার অবদান সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, ঘোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ঢাকগ, রক্তকবি, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হলো কবি পরিচিতি। এখন আমরা শিখব মূল প্রবন্ধ। মূল প্রবন্ধের শুরু: মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। তখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম এই সুভা মেয়েটার দুই বোন ছিল, যেমন দুইজনের নাম ছিল সুকেশিনী ও সুহাসিনী, আর সুভার নাম রাখা হয়েছিল সুভাষিনী। দুই বোনের সাথে নামের মিল একসাথে নামের মিল রাখার জন্য, কিন্তু সংক্ষেপে লোকমুখে তাকে ডাকা হতো সুভা। দম্বর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটো মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। এখানে বড় দুই বোন, ওদের সময় মতো যথাসাধ্য খরচ করিয়া বিবাহ দেওয়া হয়েছে, কিন্তু ছোট মেয়ে এই সুভাকে নিয়ে তারা এখন চিন্তায় আছে। সে কথা কয় না, সে হচ্ছে সুভা, কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সুভা যেহেতু কথা বলে না, সেই কারণে ওরা মনে করেছে যে সুভার সেরকম অনুভূতি নেই, তাই সুভার সামনেই তারা নানা রকম দুশ্চিন্তার কথা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপস্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। যেহেতু সুভার সামনেই তারা বিভিন্ন রকম আলাপ আলোচনা করে, সেই কারণে সুভা বুঝতে পেরেছে যে সুভার জন্মটা আসলে অভিশাপ স্বরূপ সে মনে করত। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। যেহেতু সুভাকে নিয়ে তারা নানা রকম দুশ্চিন্তা করে, সেই কারণে সুভা সকলের কাছ থেকে দূরে থাকিতে চাইত। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি
কেহ কখনো ভুলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল। সে তো এই বেদনা ভুলতে পারে না, যেহেতু এটা পিতামাতার মনে জাগরূক ছিল সেই কারণেই। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটিস্বরূপ দেখিতেন, নিজের একটা ত্রুটি মনে করতেন সুবার মা। সুবার মা মনে করতেন যে এই মেয়েটা যেহেতু এরকম হয়েছে, তাহলে নিশ্চয়ই তাদের একটা ত্রুটি আছে, এরকম মনে করত। তাহার ত্রুটিস্বরূপ মনে করিত তাহার মা, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখতেন। অর্থাৎ মা মনে করে বেশিরভাগ কন্যাটা তার মায়ের মতো হওয়া উচিত, মায়ের মতো হবে এরকম আশা করে। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করতেন। মা মনে করতো মেয়েটা যেহেতু একটু ত্রুটি হয়েছে, তাহলে মনে হয় মায়ের দোষ, এরকম মনে করতেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা একটু বেশি ভালোবাসিতেন। মা এরকম মনে করলো সুভার মা, যদিও সুভাকে একটু লজ্জার বিষয় মনে করতেন, কিন্তু সুভার বাবা সেরকম ছিলেন না। এই সুভার বাবা সুভাকে একটু বেশি ভালোবাসত, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। মা ছিল একটু বিরক্ত সুভার মা সুভার প্রতি। সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, অর্থাৎ চোখের পাতা ছিল বড় বড়, অর্থাৎ আমরা বলি না হরিণী চোখ, এরকম সুন্দর দুটো চোখ ছিল। তাহার উষ্টাধর ভাবের আবাস মাত্র কচি কিশলের মতো কাঁপিয়া উঠিত। কচি কচি কিশলয় মানে হচ্ছে গাছের কচি পাতা। এই গাছের কচি পাতা যেমন একটু বাতাস পেলেই কেমন কেঁপে উঠে, নড়ে উঠে, তেমনি ওই তাহার সুভার যে ঠোঁটগুলো একটু আবাস পাইলেই একটু কাঁপিয়া উঠতো, কিছু বলতে চাইতো। পরবর্তী পৃষ্ঠায় আসছি, 12 পৃষ্ঠায়। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতকটা তর্জমা করার মতো। তর্জমা হচ্ছে অনুবাদ। আমরা কথায় যা বলি সেটা অনেকটা নিজেরা নিজেদের মতো করে নিতে হয়। সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চুপকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে। আমরা যেমন কোনো কিছু ভাষান্তর করে তারপর বুঝি, কিন্তু এই সুভার এমন একটা শক্তি ছিল যে তাকে কিছু বুঝাইতে হতো না, সে এমনিতেই অনেক কিছু বুঝতে পারত। উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হইত, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে, কখনো স্নানভাবে নিবিয়া আসে। এই চোখের বৈশিষ্ট্য এখানে বোঝানো হয়েছে যে সুভার চোখটি সত্যিকার অর্থে কীরকম ছিল। সেই চোখের ভাষা দিয়ে সব কিছু বুঝাইতে পারতো যে হ্যাঁ সে সব কিছু বুঝতে পেরেছে। কখনো অস্তমান চন্দ্রের মতো, অস্তমান হচ্ছে ডুবে যাচ্ছে এরকম চাঁদের মতো অনিমেষভাবে চাহিয়া থাকিত, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকে দিক ঠিকরিয়া উঠে। এই তার চোখ কখনো অস্তমান চাঁদের মতো ডুবে যেত, এরকম মনে হতো। আবার কখনো কখনো সেটা বিদ্যুতের মতো চমকে উঠত। মুখের ভাব বই আজ আজন্মকাল যাহার অন্য ভাষা নেই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শী গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। যার মুখের ভাষা নেই তার চোখের ভাষা অনেক বড়, এবং সে চোখ দিয়েই সব কিছু প্রকাশ করে এবং তার ভাবভঙ্গিমার মাধ্যমে সব কিছু প্রকাশ করতে সক্ষম হয়। উদয়ান্তে এবং ছায়ালোকে নীরব রঙ্গভূমি, অর্থাৎ সে চুপচাপ নীরবতার মাধ্যমে সে যেন তার মনের সব কিছু চুপচাপ গোপনে সহ্য করে। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। যাদের বাক্য নেই, ভাষা নেই, তারাও প্রকৃতির সাথে একটা সম্পর্ক, মহত্ব, বন্ধুত্ব গড়ে তোলে। এই জন্যই সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন থাকিত। এই সুভার চাহনি দেখে, সুভার ভাবভঙ্গিমা দেখে অন্যান্য মেয়েরা, ছেলেমেয়েরা তাকে একটু অস্বাভাবিক মনে করত। সে কারণে সবাই সুভার কাছ থেকে দূরে থাকতো, আর সুভাও কী করতো, একা একা সময় কাটাতো।
গ্রামের নাম চণ্ডীপুর। এটা হচ্ছে সুবাদের গ্রাম, গ্রামের বাড়ি চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহু দূর পর্যন্ত তাহার প্রসার নহে, মানে অনেক বেশি বড় নয় এই নদী। নিরলসতা তন্মী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। নদীর দুই পাশে যেই পার রয়েছে সেই দুই পারে যে সমস্ত লোক রয়েছে তাদের মধ্যে সমঝোতা এবং সুসম্পর্ক ঠিক রেখে এই নদীটি কাজ করে। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। কেউ নদীতে গোসল করে, কেউ নদীতে মাছ ধরে, আবার কেউ বা নদীতে মানে সাঁতার কাটে, আবার কেউ বা এই নদীতে নদীর পানি পান করে, কাপড় কাচে, এরকম একটা না একটা কাজ যেন নদী দিয়ে করে থাকে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়মান উচ্চ তট, তার দুই পাশে যে তট আছে, খালি জায়গা আছে, উঁচু ভূমি, নিম্নতল, নিচু যে ভূমি আছে যেখানে ফসল হয়, এরকম সব জায়গায় গ্রাম লক্ষ্মী স্রোতসিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। এই নদী যেই জমিতে পানি দেওয়া প্রয়োজন শস্য চাষের জন্য সেখানে পানি দেয়, যে জায়গায় ফলমূল হয় সেই জায়গায়, যেখানে মানুষেরা বসবাস করে সেই জায়গায় নিরাপত্তা দেয়। এরপর হচ্ছে এই নদী ব্যবহার করে অনেক মানুষ নানা রকম তাদের দৈনন্দিন কার্যাবলী চালিয়ে থাকে। এইভাবে নদীটি যেন সকলেরই কল্যাণ কার্যে অংশগ্রহণ করে থাকে। বাণীকণ্ঠের গড় নদীর একেবারেই উপরে, নদীর উপরে হচ্ছে বাণীকণ্ঠের গড়। উপরে বলতে নদীর পানির উপরে নয়, পাশে। তাহার বাখারির বেড়া, অর্থাৎ বাঁশের বেড়া। বাখারি হচ্ছে এখানে ওই যে বাঁশের তৈরি এমন একটা মানে কাঠি, যেটার দুই প্রান্তে আটকিয়ে বিভিন্ন রকমের ধান অথবা বোঝা বহন করা যায়, এরকম আটচালা। আটচালা মানে হচ্ছে তার ঘরের চাল, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলাবাগান। নৌকাবাহী মাতৃর দৃষ্টি আকর্ষণ করে, মানে হচ্ছে নদী থেকে নামলেই এই বাণীকণ্ঠের বাড়িটা কীরকম, তার বাড়ির বাঁশের বেড়া, তার বাড়ির যেই বাখারি, ঘরের চালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠালের বাগানে সব কিছু দেখা যেত। এই গ্রাস্ত সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে। গৃহস্থ সচ্ছলতা মানে হচ্ছে পারিবারিক সচ্ছলতা। তাদের জায়গা সম্পত্তি ছিল, সবজি চাষ করত, ঘরের খেত, এরপরে হচ্ছে অর্থাৎ খাওয়া দাওয়া এবং অন্যান্য তেমন কোনো অভাব ছিল না। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। এই প্রকৃতি তাহার ভাষার অভাব মানে হচ্ছে সুবা যে কথা বলতে পারে না, সুবার মনের ভাষার অভাব যেন প্রকৃতি পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা বলে, অর্থাৎ প্রকৃতিও সুবার পক্ষে যেন কথা বলে। নদীর কলকল ধ্বনি, লোকের কোলাহল, মাঝির ঘান, পাখির ডাক, তরুর মর্মর শব্দ মিশিয়া চারিদিকে চলাফেরা আনন্দের কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিশ্বর হৃদয়ে উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। অর্থাৎ এই নদীর চারদিকের যে অবস্থা, এই সব কিছু যেন একটা প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ হিসেবে কবি এখানে উল্লেখ করেছেন। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুবার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। অর্থাৎ প্রকৃতির ভাষাটা যেন সুবার ভাষার মতোই। জিল্লি রবপূর্ণ, অর্থাৎ জিজি পোকার যেখানে শব্দ হয় সেরকম জিল্লি রবপূর্ণ মানে হচ্ছে জিজি পোকার শব্দপূর্ণ তৃণভূমি, গাছপালায় ভরা জায়গা হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস, সব প্রকৃতির প্রত্যেকটা বস্তুই যেন এই সুবার জন্য আফসোস করতে থাকে এবং সুবার সাথে সঙ্গ দেওয়ার জন্য চেষ্টা করে। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা, মধ্যাহ্নে মানে দুপুরে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক
বিজন মূর্তি ধারণ করিত, অর্থাৎ সব কিছু যখন সবাই বন্ধ করে দিত, একটা নীরব পরিবেশ থাকতো, তখন স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝামাঝি সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। তখনও রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, অর্থাৎ প্রকৃতির সাথে যেন সুভা সেই সময় ভাব বিনিময় করত। একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র ছায়াতলে। সুভা থাকতো গাছের নিচে আর প্রকৃতি থাকতো বাহিরে। এই দুজনের মধ্যে তখন ভাব আদান প্রদান হইত। পরের পৃষ্ঠায় যাচ্ছি। সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়, অর্থাৎ তার সাথে অনেকেই কথা বলতো না, খেলতো না, কিন্তু তারপরেও সুভার কিছু অন্তরঙ্গ বন্ধু ছিল। যেমন গোয়ালের দুটি গাবি, তাহাদের নাম সর্বশী ও গাঙ্গুলি সর্বশী ও পাঙ্গুলি। এই দুইটা গাবি ছিল সুভার সঙ্গিনী। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই, কিন্তু তাহার শব্দপদ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। অর্থাৎ এই নাম দুটো যে সুভা দিয়েছিল এই গাবি দুইটির, এটা কেউ জানতো না, কিন্তু অনুভব করিত যে সুভা কিছু একটা নাম দিয়ে ওদেরকে ডাকছে। সুভা যখন তাদের আদর করিতেছে, তখন বর্ষণা করিতেছে, কখন বর্ষণা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। মানুষের কাছে কোনো কিছু চাইলে মানুষ যতটা বুঝতে দেরি হতো, কিন্তু সুভা যে যখন এই গাভীদের সাথে কথা বলতো, সেই গাভীগুলো সুভার ভাষা মানুষের চাইতো একটু বেশি ভালো বুঝতে পারত। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর ধারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার পা চাটিত। বলছে কি যে সুভা যখন সময় পেত তখন যেত এই পাঙ্গুলির কাছে, গাভীর কাছে, যে তার ঘাড় ওচা করে ওখানে যে ওই গাভীর ঘাড়ের সাথে নিজের গলা মিলাতো, মাথা মিলাতো। আর সেই সময়ে গরুটা কি করত, গরুটাও তার যে সুভার পায়ের যেই অংশ আছে সেখানে চাটতো জিহ্বা দিয়ে। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। কয়বার যাইত? 3 বার। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। 3 বার তো নিয়মিত যাইতই, এছাড়া অনিয়মিত সে কয়েকবার যাইত। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুইটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির ধারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। অর্থাৎ এই বালিকাকে নিয়ে যখন পরিবারে কথা চলতো, তখন এই বালিকা সুভা যখন কষ্ট পেত, তখন এই গোয়ালঘরে যেত এবং গাভীর সাথে কথা বলতো। এই গাভীও যেন বালিকার মনের কথা, সুভার মনের কথা বুঝতে পারত, এবং সুভা ঘা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক বেকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। মানুষ যেরকম হাত দিয়ে আদর করে সান্ত্বনা দেয়, গরুও তার শিং ঘষিয়ে ঘষিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। ইহারা ছাড়া, মানে এই গরু দুইটা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল। ছাগল, বিড়াল শাবক এগুলোও ছিল কি এই সুভার বন্ধু, কিন্তু তাহাদের সহিত সুভার সেরূপ সমক্ষভাবে মৈত্রী ছিল না, বন্ধু ছিল না। তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত। ওই যে বিড়াল আর ছাগল, ওরাও সুভার প্রতি অনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত, এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে
কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে সেইরূপ অভিপ্রায় প্রকাশ করিত। যখন ওই বিড়াল ছানাটি সময় পেত তখন সুবার কোলে আসতো। সুবার কোলে এসে সে কী করত? সুবার কোলে আরাম করে নিজের অধিকার নিয়ে ঘুমিয়ে পড়তো। আর সুবাও সেই সময় ওই বিড়াল ছানাটিকে আদর করে দিত, হাত বুলাতো, এবং এরকম মনে হতো যেন এই সুবা বিড়াল ছানাটিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুবার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। এছাড়া আরও একটা উন্নত জীবের সাথে তার সম্পর্ক ছিল। সেটা কীরকম সম্পর্ক ছিল সেটা বলছে যে একজনের ভাষা ছিল, আরেকজনের ভাষা ছিল না। গোসাইদের ছোট্ট ছেলেটি, তাহার নাম প্রতাপ। গোসাই বাড়ির একটা ছোট্ট ছেলে, তার নাম ছিল প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, মানে তেমন কোনো কাজ করতো না, অবসর থাকতো। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছে। এই যে এই প্রতাপ যে সংসারে কাজ করে সংসারের উন্নতি করতে পারবে, সেটা বহু চেষ্টার পরে বাপ মা আশা ছেড়ে দিছে যে এই প্রতাপকে দিয়ে আর কিছুই সম্ভব না। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকলে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। মানে হচ্ছে যারা কাজ করে না তাদের কেউ কাজে ডাকেও না, তখন তারা কি করে? নিজের ইচ্ছা মতো চলে। এই জন্য সরকারি সম্পত্তির সাথে তুলনা করা হয়েছে। শহরের যেমন এক আধেটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দুই চারটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। যারা অকর্মণ্য বেকার, ওদেরকে ডাকলেই পাওয়া যায়, এ কথা বলা হয়েছে। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। যে প্রতাপ এত অলস, সে কোনো কাজই করে না সংসারের, বাবা মাও তার আশা ছেড়ে দিয়েছে, সে এখন নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করে। কিন্তু এই প্রতাপের একটা শখ ছিল কি? সে মাছ ধরত নদীতে। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়, মানে অনেক সময় কাটানো যায় মাছ ধরার জন্য। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজটিতে নিযুক্ত দেখা যাইত। বিকালবেলা সে নদীর তীরে বসে মাছ ধরতে দেখা যাইত, এবং এই উপলক্ষে সুবার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যেহেতু মাছ ধরতে যাইতো আর নদীর তীরে সুবাও যাইতো, সেই কারণে তাদের সাথে প্রায়ই দেখা হইত। যে কোনো কাজেই নিযুক্ত থাকি, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। যেহেতু প্রতাপের সাথে কেউ কথা বলে না সেরকম, সেজন্য এই প্রতাপের যে কোনো একটা সঙ্গী হইলেই চলে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এজন্য প্রতাপ সুবার মর্যাদা বুঝিত। মাছ ধরার সময় কেউ কথা বললে তখন তো মাছ ধরার সুবিধা হয় না, সেই জন্য বাক্যহীন মানে চুপচাপ লোক থাকলেই ভালো। আর এই জন্যেই প্রতাপ সুবাকে তার মাছ ধরার সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। এজন্য সকলেই সুবাকে সুবা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুবাকে সু বলিয়া ডাকিত। প্রকৃত নাম ছিল কি? সুভাষিনী। বাবা মা রেখেছিল। সংক্ষেপে সবাই ডাকতো কি? সুভা। আর প্রতাপ ডাকতো সু। প্রশ্ন আসতে পারে যে সুবাকে কে সু বলিয়া ডাকিত? উত্তর হবে প্রতাপ। সুবা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। তেঁতুল গাছের নিচে বসত সুবা, আর প্রতাপ একটু দূরে নদীতে ছিপ ফেলে বসে থাকত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, সুবা তাহা নিজে সাজিয়া আনিত। প্রতাপ একটা একটা করে পান খেত আর সুবা সেটা সাজায় নিয়ে আসত, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। সেই সময় যখন পান বানাই দিত প্রতাপকে,
তখন সুবার মনে হইতো যে শুভ যেন চায় জানাই দিতে, বলতে এই প্রতাপের কাছে যে এই শুভও কিন্তু কম কম প্রয়োজনীয় লোক নয়, সে কিন্তু পান বানাই দিতে পারে, সঙ্গ দিতে পারে, এই রকম। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে যে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত, মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। সে মনে মনে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করত তার একটা কিছু ক্ষমতা হোক, সে একটা কিছু কইরা দেখাবে প্রতাপকে, আর সেটা দেখে প্রতাপও কী করবে, আশ্চর্যান্বিত হবে। মনে করো সুবা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত, প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুবে মরিত, বরং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া, আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবু সে প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। মনে মনে শুভা ভাবতেছে, যদি শুভা এরকম হইতো, একটা পরীর মতো জলপরী হইতো, সেখান থেকে সে একটা মণি এনে দিত এই প্রতাপকে, প্রতাপ সেই মণি নিয়ে জলে ডুব দিত, ডুব দিয়ে জলের নিচে গিয়ে দেখতো যে এই শুভা সেখানকার রাজকন্যা, এরকম হইলে কেমন হতো মনে মনে ভাবলো। কিন্তু এটা তো আসলে সম্ভব নয়, এটা সুবার একান্তই মনের কল্পনা। সুবার বয়স ক্রমেই বাড়িয়া উঠিয়াছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে। সুবা যে আস্তে আস্তে বড় হচ্ছে সেটা সুবা নিজেও বুঝতে পারছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার মারাত্মক অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়াছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। শুভ যে দিন দিন বড় হয়ে যাইতেছে, এখন সে কি করবে ইত্যাদি সে ভাবতেছে, কিছুই বুঝতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহের ধার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুবার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনে রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিবারও দমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ বেকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়াইয়া বলছে কি, পূর্ণিমা রাতেও শুভ এরকম, যখন তার ঘুম ভাঙলো তখন সে জানালা দিয়ে বাইরে উকি দিল, উকি দিয়ে সে পূর্ণিমাকে দেখতে পেল, তার চাঁদের আলো। তখন সে প্রকৃতিকে তো সে একটা সত্তা মনে করে, সেজন্য ভাবলো যে এই প্রকৃতিটাও তার মতো এরকম পরিপূর্ণতা পেয়েছে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, যেহেতু মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়েও বুঝতে পারছে এবং পিতামাতাও আস্তে আস্তে কি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, লোকজন তাকে নানা রকম নিন্দা করতেছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলাই ভাত মাছ খায়, এজন্য তাহার শত্রু ছিল। যেহেতু মেয়ে বিয়ে হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, এখনও বিয়ে দিতে পারছে না, মেয়ের একটু সমস্যা, বোবা, সেই কারণে এখন এই মেয়েকে নিয়ে পাড়াপড়শিরা নানা রকম কটূক্তি করছে এবং বাণীকণ্ঠের অবস্থা ভালো, সেই কারণে যাদের অবস্থা ভালো না তারা বাণীকণ্ঠের শত্রুতা করতো এবং বাণীকণ্ঠের বিরুদ্ধে কথা বলতো এবং তাকে ছোট করার চেষ্টা করত। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। তখন স্বামী স্ত্রী দুইজন মিলে পরামর্শ করিল কি, কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো
কলিকাতায় চলো। তারপর কিছুদিনের জন্য বাণীকণ্ঠ একটু বাইরে গেল, যে একটা পরিবেশ ঠিক করলো এবং ঠিক করে মানে তারা পরবর্তীতে কোথায় অন্য কোথাও চলে যাওয়ার জন্য চিন্তা করলো। অবশেষে সেইখান থেকে ফিরে এসে বাণীকণ্ঠ বলল যে চলো কলকাতায় চলো, অর্থাৎ আমরা এখানে আর থাকবই না, যেহেতু এখানকার লোকজন ভালো ব্যবহার করছে না, সেই জন্য। তখন তারা কলকাতায় চলে গেল। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুবার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। যখন চলে যাবে কলকাতায়, তখন এই সুবার চোখ দিয়ে জল বের হয়ে আসলো। মায়ায়, এই প্রকৃতির প্রতি তার ভালোবাসা, এগুলো ছেড়ে যাবে, সেই জন্য একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। এই সুবা জানতে চাইতো যে কি কারণে তারা এখান থেকে চলে যাচ্ছে, কি সমস্যা, কিন্তু তারা এসব কিছুই সুবাকে বলতো না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ দিল। একদিন প্রতাপ কিন্তু বলে দিল যে সুবাকে বিয়ে দিবে, তার বর আসছে, ইত্যাদি ইত্যাদি। মর্মভিদগ্ধ হরিণী বেদের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। সুবা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। অর্থাৎ একটা হরিণ শিকার করে ফেললে যেরকম করে হরিণ শিকারির দিকে তাকায় থাকে, যে আমি কি দোষ করেছিলাম, কোন অপরাধে আমাকে বধ করা হলো, আটকানো হলো, ঠিক তেমনিভাবে সুবাও যেন এই প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। যেহেতু এই কথাটা বলছে, সেই কারণে এই সুবার সেদিন গাছের তলায় বসলো না, না বসে কি করলো, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিল। সুবা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালের অশ্রু গড়াইয়া পড়িল। শুকনো কপাল ছিল, গাল, সেই গাল দিয়ে এই চোখের পানি গাল দিয়ে বেয়ে বেয়ে পড়লো, মেয়েকে বুঝাইতে যেয়ে বাণীকণ্ঠের। কাল কাল কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। সুবা গোয়াল করে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখ যত পারে কথা কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়তে লাগিল। যেহেতু শেষ বিদায় জানাতে গেল তার বাল্যবন্ধু এই গাভীদের কাছে গোয়ালগড়ে, সেখানে যেয়ে কথা বলে দুইজনের মধ্যে মানে ভাব বিনিময়ের সময় সুবার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সেই দিন শুক্লাদশীর রাত্রি, চাঁদের দ্বিতীয় দিনের রাত্রি ছিল। শুক্লাদশী হচ্ছে চাঁদের দ্বিতীয় দিন। সুবা শয়নগৃহে হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীপটে সম্পসজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাইছে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। সংক্ষিপ্ত গল্পটা এই পর্যন্ত শেষ হলো। সর্বশেষ সে কি করলো, সেও ওই নদীর তীরে, যেটা তার পরিচিত জায়গা, যেটা তার জন্মভূমি, এই জন্মভূমির প্রতি সুবার যে ভালোবাসা, সেটা প্রকাশ করে সুবা বুঝাতে চাইলো যে আমি যেরকম হাত দিয়ে আঁকড়ে ধরতে পারি, এই জন্মভূমির কাছে আবেদন করছে জন্মভূমিও যেন সুবাকে এরকম হাত দিয়ে আঁকড়ে ধরে। এই গল্পটি মূলত আমাদের সমাজে প্রতিবন্ধী যারা মানুষ রয়েছে তাদের প্রতি সহানুভূতি ও ভালোবাসার মানে একটা নিদর্শন রয়েছে এই গল্পে। আমরা এরকম যারা আছে আমাদের সমাজের মানুষ, তাদের প্রতি অবশ্যই ভালোবাসা ও সম্প্রীতি দেখাবো। আজকের মতো এখানেই
ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, নিয়মিত পড়াশোনা করবে।